ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ১ মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সারা দেশে ছাত্র জনতার শহীদী মার্চ কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফারুক গেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে শেষ হয়। অক্টোবর যাত্রাবাড়ি থানার 2টা থেকে 2:30টার মধ্যে পুলিশ বৃষ্টির মতন গুলি করে আমার ছেলেদের। শুধু আমার ছেলে না, অনেক পথচারী, অনেক আন্দোলনকারী, অনেক ছাত্র, রিক্সাওয়ালা, পাবলিক, অনেক লোক মারা গেছে। জুম্মা দিন করে ভাত খাওয়া দাওয়া করে 19 তারিখে সে আন্দোলনে চলে গেছে, ওখান থেকে আর ফিরে আসতে পারেনি। আমার বাবা অনেক কষ্ট করে গুলি খাইছে, আমার এটা কষ্ট লাগে। বাবা গুলি খাইছে কিভাবে, যে এটা কেন তারা মারছে, তো কোনো ইয়া করে নাই যে তারা কোনো আন্দোলনে গেছিল, তাদের বাবুকে গুলি খাইছে। যারা মূলত শহীদ হয়েছে তারা আমার সবাই ছাত্র ভাইরা। আমরা ছাত্র ভাইদের জন্য চাই যে তাদের অনেকাংশে অনেকজন শহীদ হয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে চাই, যারা তাদের এই শহীদ করার পিছনে যারা বড় হাত ছিল। দর্শক, কর্মসূচির সঙ্গে রয়েছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কর্মসূচিতে মানুষের কেমন অংশগ্রহণ দেখলেন? সাধারণ মানুষের যাদের সাথে কথা বলেছেন তারা কি বলেছেন? শাওন, যেটি জিজ্ঞেস করছেন যে আসলে কেমন মানুষ, আসলে ছাত্র জনতার ডাকে যে গণ অভ্যুত্থানটি হয়েছে আমরা দেখেছিলাম 5ই আগস্ট কী পরিমাণ সাধারণ জনগণও সেই ছাত্র জনতার সাথে মিশে গিয়েছিল, এবং সাথে সাথে যে সেই যে ছাত্র জনতা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং এই যে আওয়ামী লীগ সরকার কিন্তু সেই ছাত্র আন্দোলনের মুখে কিন্তু আসলে পদত্যাগ করে, আওয়ামী লীগের যে সরকার সে পদত্যাগ করতে বাধ্য হন সরকার প্রধান, এবং তিনি কিন্তু দেশ ত্যাগ করে চলে যান। সেই যে ছাত্র আন্দোলনের যে 5ই আগস্টের আজকে কিন্তু এই 1 মাস পূর্তি হয়েছে, এবং 1 মাস পূর্তিতে যারা এই যে জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু আসলে স্মরণে আজকে শহীদী মার্চ, 1 মাস পূর্তিতে শহীদী মার্চ কিন্তু কর্মসূচি পালন করা হচ্ছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে যে রাজু ভাস্কর্যের যে পদদেশ, সেই পদদেশটি কিন্তু আসলে এই যে পদযাত্রা বা এই মার্চ, শহীদী মার্চ, সেটি শুরু হয়েছে এবং সেটি বিভিন্ন রাস্তা, রাজধানীর বিভিন্ন রাস্তা কিন্তু প্রদক্ষিণ করছে। ইতিমধ্যে আমরা সংসদ ভবনের সামনে এসেছি, এর আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নিউ মার্কেট হয়ে মিরপুর রোড হয়ে কিন্তু এই সংসদ ভবনের সামনে এখন সেই শহীদী মার্চটি রয়েছে। এবং এই শহীদী মার্চে ছাত্র আন্দোলনের ডাকে যেহেতু সাধারণ মানুষেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র যে ছাত্র জনতা এই শহীদী মার্চে এসেছেন তা নয়, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যবর্গও কিন্তু আমরা দেখেছি এই শহীদী মার্চ এসেছেন, এবং তারা কিন্তু তাদের দাবি জানিয়ে যাচ্ছেন না। তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের যে সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, কারো বোন, কারো মেয়ে শহীদ হয়েছেন। আমরা আরও দেখেছি ছোট ছোট শিশুরাও কিন্তু এই যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু শহীদ হয়েছেন, এবং তাদেরকে স্মরণেই কিন্তু আজকের এই শহীদী মার্চ। এবং তারা এসেছেন, তারা যেমনটি যারা পরিবারের বর্গ রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের যে সন্তান বা তাদের যে পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন তাদের বিচার অবিলম্বে করা হোক, এবং পাশাপাশি যে উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা যেন সফল হোক। একটি বিষয় জানিয়ে রাখি যে এই গণ অভ্যুত্থানে আজকের যে শহীদী মার্চ সেটি সমন্বয়করা যে ডাক দিয়েছেন সারজিস এবং হাসনাত আবদুল্লাহ, তারা দুজনও কিন্তু এই শহীদী মার্চে রয়েছেন। তারা শুরু থেকে রাজু ভাস্কর্য যখন ছিলেন তখন শহীদ মার্চ যখন শুরু হয় তখন থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে এই শহীদী মার্চ কিন্তু শুরু করেন, এবং তাদের যে দাবি সেটি আগে যে দাবিটি রয়েছিল যে গণ অভ্যুত্থানের পর যে দাবিটি, তাদের যে নতুন করে বাংলাদেশ সাজবে এবং যে সংস্কার যে জায়গায় প্রয়োজন সেই সংস্কার যেন হবে সেটি যেন অব্যাহত থাকে, সে কারণেও কিন্তু এই যে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই আন্দোলনের যে যারা রয়েছেন তারা কিন্তু তারা বারবার সেই কথা জানিয়ে যাচ্ছেন, এবং আরও জানিয়ে যাচ্ছেন যে তারা যে উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু এখনো সফল হয়নি।
একটি ধাপ তাদের পূর্ণ হয়েছে, এটি বারবার তারা জানিয়েছেন যে তাদের এখনো মাঠে থাকা দরকার এবং সেই মাঠে থেকে যারা নতুন সরকার বা অন্তর্বর্তী সরকার এসেছেন তারা যেন তাদের যে বৈষম্যর সব জায়গায় যে বৈষম্য রয়েছে বৈষম্য যেন দূর হয় এবং সব জায়গাগুলো যে সরকার থেকে শুরু করে সব জায়গায় যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো যেন হয় সেটিও কিন্তু বারবার তারা বলে যাচ্ছেন এবং এই একটি কথাই বারবার বলছেন যে এখন পর্যন্ত তাদের যে উদ্দেশ্য সেখানে একটি ধাপ পালন হয়েছে কিন্তু বা অন্যান্য যে ধাপগুলো রয়েছে বিশেষ করে এই গণ অভ্যুত্থানের শহীদ যারা হয়েছেন তাদেরকে হুকুমদাতা যারা নির্দেশদাতা তাদেরকে হত্যাকারীরা তাদের যেন ফাঁসি সেই দাবিটা বড় করে কিন্তু আসলে তারা জানিয়ে যাচ্ছেন। এই যে শহীদ মার্চ যে মিছিলটি এটি আসলে এখন যেটি আগেই বলেছি যে এখন ভবনের সামনে রয়েছে এবং এখান থেকে ফার্মগেট থেকে টাউন বাজার হয়ে ঠিক শাহবাগে আবার রাজুবাস থেকে পাদদেশে যাবেন এবং সেখান থেকে সর্বশেষ কেন্দ্রীয় যে শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু এই শেষ হবে এবং আমরা সেখানে হয়তো আমরা যে সমন্বয়ক দুজন রয়েছেন সমন্বয়ক সাফাত আব্দুল্লাহ এবং তিনি হয়তো এই শহীদ মার্চ নিয়ে আরো কিছু আমাদের হয়তো জানাবেন। আমরা সেই প্রত্যাশা নিয়ে সেখানে যাচ্ছি, দেখি পরবর্তী সংবাদে আসলে আরো কিছু জানানো যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও শহীদী মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে বরিশাল সহকারী বর্জমোহন কলেজে থেকে শহীদী মার্চ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল সরকারি হাতেম আলী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি বরিশাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি বিএম কলেজ 0 পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর নথুল্লাবাদ হয়ে চৌমাথা বটমালা পুলিশ লাইন্স রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। খুলনায় শহীদী মার্চের মধ্য দিয়ে পালিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজনে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি দিবস। দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় বিএল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদী মার্চ পালিত হয়েছে। বিএল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বর থেকে শহীদী মার্চ শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটের পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনা ঈশ্বরদীতে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে। দাসুরিয়া এমন উচ্চ বিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদী মার্চ শুরু করে দাসুরিয়া ট্রাফিক মোড় হয়ে আবার বিদ্যালয়ে যেয়ে এই কর্মসূচি শেষ হয়। বক্তব্যে ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যে ভাই বোন হাত পা চোখ হারিয়েছেন তাদের স্মরণ করে আজ এই কর্মসূচি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহত শহীদদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে শহীদী মার্চ কর্মসূচি হয়েছে। সকালে কালকিনি ও ডাসর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের মাঠে এই কর্মসূচি পালিত হয়। এ সময় একটি র্যালি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। শহীদদের স্মরণে মেহেরপুরে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে শহরের শহীদ ডক্টর শামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এমতিয়াজ তাজিমুল শিহাব শীতল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আন্দোলনের ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্ররা।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার 2.5 বছরের মাথায় পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল সহ অন্যান্য কমিশনাররা। নির্বাচন কমিশন সচিবালয়ের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই পদত্যাগপত্র জমা দেন তারা। এ সময় সিইসি বিগত নির্বাচন বিতর্কিত ছিল স্বীকার করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বেশি কিছু পরামর্শ তুলে ধরেন। বিস্তারিত আবু সাইদ ওপর রিপোর্ট। হুদা কমিশনের বিদায়ের পর সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য 2022 সালের 26 ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে রাষ্ট্র গঠন হয়েছে সেই রাষ্ট্রে স্বৈরাচারী কোনো সরকারের নির্বাচন কমিশন থাকতে পারবে না বলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আউয়াল কমিশন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। পরে সদ্য সাবেক সিইসি কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বিগত নির্বাচন নিয়ে, তুলে ধরেন ভবিষ্যৎ নির্বাচনকে ঘিরে বিদেয়ী কমিশনের ভাবনার কথাও। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরপর নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরে নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করেন সদ্য বিদেয়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। কুমিল্লার হোমনায় 3 জনকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে যে কোনো সময় ঘাগটিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন বড় ঘাগটিয়া গ্রামের ভুইয়া বাড়ির শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম, তার ছেলে শাহাবুদ্দিন এবং তাদের মামাতো ভাইয়ের মেয়ে পাশের বাড়ির তিশা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, বড় ঘাগটিয়া গ্রামের শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার তার স্ত্রী, ছেলে ও প্রতিবেশী মামাতো ভাইয়ের মেয়ে ঘুমিয়েছিলেন তৃষা। রাতে কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা 3 জনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন আছে। বিজিএমইএর ঘোষণায় আজ সকাল থেকে গাজীপুরের সকল কারখানা খুলে দেওয়া হয়েছে। শিল্প কারখানায় যাতে কেউ কোনো নৈরাজ্য করতে না পারে তার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন শিল্প কারখানার সামনে অবস্থান নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগ দোসরদের ষড়যন্ত্রে শিল্প কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে প্রতিটি কারখানার সামনে অবস্থান নিয়েছে বিএনপির যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল দিতে দেখা গেছে। আসলে বিভিন্ন দাবিতে আজও বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এই ঘটনায় 2 জনকে আটক করে শিল্প পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সকালে বাইপাইল আব্দুল্লাপুর সড়কের বিভিন্ন পয়েন্টের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। শিল্প পুলিশে জানায়, শ্রমিকদের বিক্ষোভের মুখে বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ছুটি ঘোষণা করা কারখানার সঠিক সংখ্যা জানা যায়নি। এদিকে কারখানার বন্ধের কারণে বিক্ষোভ করেছে আশুলিয়ার গার্মেন্টসের শ্রমিকরা। তাদেরকে আপনারা চেয়েছেন, কারণ আমি তো আপনার চাকরি দিই নাই, আমি তো আপনার বেতনও দিই না। আমরা আসছি আপনাদের পক্ষে কাজ করতে, কথা বলতে। কেন আপনাদের পক্ষে? কারণ আমার ভাই বোনরা এখানে আছে অনেকে যারা কাজ করে।
তো আপনাদের পক্ষে তো আমরা কাজ করবো। পুলিশ তো জনগণের জন্য, আর্মি ভাইরা আজকে মাঠে কেন? সেই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসছে আপনাদের জন্য। আপনারা ঠিক করেন যে কোন 10-15 জনকে আপনারা কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলতে পাঠাবেন, এবং একবার কিন্তু তারা যখন কথা বলতে যাবে আপনার বক্তব্যই তারা বলবে। ময়মনসিংহের ভালুকায় এল স্কোয়ার নিটো কম্পোজিট নামের একটি কারখানায় অক্সিজেন স্বল্পতার কারণে হঠাৎ 62 শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। সকালে হবির বাড়ি এলাকায় এল স্কোয়ার নিটো কম্পোজিট কারখানার শ্রমিক অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা করছে কারখানার একটি কক্ষে অক্সিজেন স্বল্পতার কারণে এমন ঘটনা ঘটতে পারে। অসুস্থদের মধ্যে 35 বছর ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিরা স্থানীয় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের কোনো তথ্য দিতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। এবারে শারমির কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল 52টি গাড়ির আমদানিকারক সাধারণ কেউ নন, সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য। গত 5 আগস্ট সরকার পতনের ঠিক আগে ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তাদের গাড়ি খালাস করে নিলেও আটক পড়েছে বাকি 50 জনের গাড়ি। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার, সাবেক কৃষি মন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের 6 জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগে সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই 50টি গাড়ি ছাড় করতে পারেনি তারা। ল্যান্ড ক্রুজার, প্রাডো, বিএমডব্লিউ, মার্সিডিজ সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন এসব গাড়ি 4800 সিসির 810% হারে, যার শুল্ক কর অন্তত 6 কোটি টাকা। সংসদ বিলুপ্ত অর্থাৎ শুল্ক কর সুবিধা বাতিল হয় তা পরিশোধ করেই গাড়ি ছাড় করতে হবে। এখনো পর্যন্ত অনেক দামি গাড়ি, বিলাসী গাড়ি আমাদের এখানে আছে। সেটা আমাদের আগের এমপি মহোদয়েরও হতে পারে বা অন্যান্য ব্যবসায়ীদেরও হতে পারে। কাস্টমস বা এনবিআর কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেগুলো ছাড়করণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সংসদ ভেঙে গিয়েছে এই বিষয়ে যদি কোনো গাড়ি ইন দ্য মিন টাইম কেউ ডকুমেন্ট সাবমিট করে অ্যাসেসমেন্টের জন্য, সেক্ষেত্রে সেটা সে শুল্কমুক্ত সুবিধা পাবে কিনা সে বিষয়ে সদয় সিদ্ধান্তের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড একটি পত্র প্রেরণ করেছি। তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইর অনুরোধের প্রেক্ষিতে রপ্তানির কন্টেইনার জাহাজে পৌঁছানোর সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা কার্যকর থাকবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত 6 মাস। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেইনার জাহাজ যাতে দ্রুততম সময়ে লোড আনলোড শেষে বন্দর ছাড়তে পারে সে ব্যাপারে তৎপর থাকে। দেশের সার্বিক পরিস্থিতিতে বিজিএমইর অনুরোধে কাট অফ টাইম শিথিল করা হয়েছে। এতে তৈরি পোশাক শিল্প কারখানাগুলোতে লিড টাইমের মধ্যে রপ্তানি নিশ্চিত করতে পারবে। চট্টগ্রাম বন্দরে ফেব্রিক্স ঘোষণায় আনা এক কন্টেইনার বিদেশি মদের চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। 11,674 লিটার আটক মদের মূল্য প্রায় 32 কোটি টাকা। আর চালানিতে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল 12 কোটি টাকা। দুপুরে বিদেশি মদ ভর্তি কন্টেইনার খোলা হয় চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের ডেলিভারি পয়েন্টে। কাস্টমস জানায়, গেল বছরের ডিসেম্বরে চীন থেকে ফেব্রিক্স ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্টওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চালানটি খালাসের দায়িত্ব ছিল C&F এজেন্ট আগ্রাবাদের হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগে চালানটি খালাসের পরিকল্পনা করে আমদানিকারক, কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারের ক্রায়িক পরীক্ষার উদ্যোগ নেয় কাস্টমস। এতে ধরা পড়ে মিথ্যা ঘোষণার মত আনার বিষয়টি। নিশ্চিত হওয়ার পর কন্টেইনার খুলে 1114টি কার্টুন ভর্তি 11টি ব্র্যান্ডের 11,676 লিটার মদ উদ্ধার করা হয়। 2023 ডিসেম্বর মাসে তখন থেকে তারা এটা চেষ্টা করেছে বিভিন্নভাবে, বাট তারা পারে নাই এবং আমরা কাউন্টার ইন্টেলিজেন্স করে তাকে ট্র্যাক করেছি এবং ফাইনালি আমরা সক্ষম হয়েছি আজকে ধরার জন্য। আর এখানে টোটাল আছে হচ্ছে আপনার 11,678 লিটার অ্যালকোহল আছে। এটা বন্ডের লাইসেন্স ইউজ করেছে, বন্ডের প্রতিষ্ঠানের আইডেন্টিটি ইউজ করেছে, সেক্ষেত্রে নর্মাল ইপিজেডের প্রতিষ্ঠানকে তারা ইউজ করেছে।
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ট্রাক পিকআপ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্যারাগন টিমের গাড়ি ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের একজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়। ঘটনাস্থলে গাজীপুর সদর থানা মেট্রোপলিটনের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও মুদি দোকানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী বাজার ও আলাউদ্দিন নগরে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুষ্টিয়া নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল সহ অনেকে উপস্থিত ছিলেন। খাদ্যে ভেজাল সন্দেহের বিভিন্ন দোকান থেকে ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং দোকানদারের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়ায় সরকারি কাজে বাধা প্রদান করার কারণে নান্নু বালি নামে এক যুবককে 7 দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন এই কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন জানান, সহকারী খাসু জমি বন্দোবস্ত দেওয়া জায়গায় অবৈধভাবে দখল করতে এবং সরকারি কাজে বাধা দেওয়ায় সকালে স্থানীয় নান্নু বালিকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাবনার নবাগত পুলিশ সুপার মোর্তজা আলী খান সাংবাদিকদের সাথে পরিচিত সভার আয়োজন করেন। সভায় সংক্ষিপ্ত মতবিনিময়ে সাংবাদিকরা পাবনার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় পুলিশ সুপার বলেন, দেশে শ্বাসরুদ্ধকর বৈষম্যমূলক পরিস্থিতির জন্য গুটি কয়েক লোক দায়ী ছিল। তিনি নিজেও বৈষম্যবিরোধীর শিকার হয়েছেন। এ সময় পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, পাইটিভির পাবনা প্রতিনিধি নাহিদ মিয়া, সাংবাদিক মোবারক বিশ্বাস, সাংবাদিক আব্দুল সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ সদস্য মারা গেছে। তাদের পুলিশ রিস্টোরেশনের যে কাজটা, সেই চ্যালেঞ্জটাই তাদের জন্য অনেক বড়। বাগেরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেন, বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ সহ আরও অনেকে। এখন যে সার্বিক অবস্থা, এই দুর্যোগ, এই অবস্থাতে কলেজের ছাত্রদেরকে এনগেজ করতে হবে। এখানে কোনো দরাদরি হবে না, পড়াশোনা হবে, এই দল সেই দল। কিন্তু আমরা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম এবং এরিয়া কমান্ডার বরিশাল। বান্দরবানের পার্বত্য জেলার দুর্নীতিবাজ বিভিন্ন ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠানসমূহের দুর্নীতি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার বরাবরের স্মারকলিপি দিয়েছে। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরির নির্দেশে জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ওসমান গনির নেতৃত্বে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের কাছে সাবেক সংসদ বীর বাহাদুর ওয়েসিং, জেলা পরিষদ চেয়ারম্যান ক সুই হা সহ 32 জনের নাম উল্লেখ করে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় বান্দরবান জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মাহবুদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর রূপদিয়া সাব জোনাল অফিসে কর্মরত এজিএম শরীফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে অফিস ঘেরাও করে পদত্যাগ দাবি করেছে ছাত্র সমাজ ও ভুক্তভোগীরা। বুধবার যশোর সদর উপজেলার রূপদিয়ার বাজার অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর রূপদিয়া সাব জোনাল অফিসে ঘেরাও করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ ও ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে এজিএম শরীফুল ইসলামকে নানা অনিয়ম দুর্নীতি করে লাখ টাকা নিয়েছে এমন কৃতকর্মের দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ এ দপ্তরকে কলঙ্ক মুক্ত করে পদত্যাগ করার 2 দিনের আলটিমেটাম দিয়েছে ছাত্র সমাজ।
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ। জেলার নির্মাণ শ্রমিক নেতা কর্মীদের নিজস্ব তহবিল থেকে ত্রাণ হিসেবে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় ইনসাফের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলমের নেতৃত্বে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের 2, 3 এবং 6 নং ওয়ার্ড এবং তালহাটি, চাঁদখালী, যোগীরহাট সহ বিভিন্ন ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার পৌঁছে দেন লক্ষ্মীপুর শাখার নেতৃবৃন্দরা। যে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবত জীবন যাপন করতেছে, কেউ ঘরদুয়ার থেকে বাইরে হতে পারতেছে না। যে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবত জীবন যাপন করতেছে, কেউ ঘরদুয়ার থেকে বাইরে হতে পারতেছে না। চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার, চিকিৎসা সেবার আওতায় আনা ও খাদ্য সহায়তা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত উত্তরার ভলান্টিয়ার সদস্যরা। সদস্য গ্রুপটি এখনো পর্যন্ত তারা 5238 জন মানুষকে খাদ্য সহায়তা করেছেন বলে জানিয়েছে উত্তরা ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্রছাত্রীরা। গতকাল উত্তরা 11 নম্বর ওয়েলফেয়ার সোসাইটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এ সময় উত্তরা বিমানবন্দর, খিলক্ষেত, আব্দুল্লাপুর সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভলান্টিয়ার যারা মাঠে কাজ করেছে এবং যারা পরিচালনার দায়িত্বে ছিল তারা সকলে উপস্থিত ছিলেন। সারি সারি চাল, ডাল, আলু সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের ব্যাগ। কেউ ওজন মাপছেন, কেউ ভেতরে খাদ্যদ্রব্য ভরছেন, আবার কেউ ব্যাগের মুখ সেলাই করছেন। এভাবেই টাঙ্গাইল জেলার মিজানুর উপজেলার 13 নং বাসতৈল ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে দেশের পূর্বাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুবকেরা। এই কর্মযজ্ঞে শুধু যুবকেরাই নয়, সাথে রয়েছে এলাকার ব্যবসায়ী, সাধারণ জনগণ ও স্থানীয় প্রবাসীরা। 8 লাখ টাকা কালেকশন করে 1000 প্যাকেট করে 1000 পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ বিতরণ করার প্রস্তুতি চলছে। যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবুর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন। পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও এলাকার শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলার পদত্যাগ সহ 11 দফা দাবির কথা জানান। দিনাজপুরের পার্বতীপুরে রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভাড়াটে বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করানোর ঘটনায় মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজর এসেছে সংশ্লিষ্টদের কর্তৃপক্ষের। এ ঘটনায় আজ রেলের পাকশির বিভাগীয় প্রকৌশলী 2 বীরবল মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে কর্মকর্তা শেখ আলামিনের কাছে কৈফিয়ত তলব করেন। আগামী 3 দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার লতিফপুর থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন প্রেক্ষাপট এসেছে। এ সময়ে একটি
বিশেষ গোষ্ঠী লুটপাতে মেতে উঠেছে। সাংবাদিকদের যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গত 26শে আগস্ট কোনাবাড়ী থানায় গাজীপুরের 4 সাংবাদিকের নামে দায়ের করা মামলা সহ দেশের সকল স্থানে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক দফা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর শপথে পূর্ণ বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা শাখার আয়োজনে দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক AH রিফাত, সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আরো অনেকে। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক অপসারণ, হেনস্থা করা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ স্বরূপ মানববন্ধন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থী উপজেলা পরিষদের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে মানববন্ধন করে। পরে শিক্ষার্থীর উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। জামালপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন ও রশিদ, শিক্ষার্থী আলামিন, রুহানি, আফরিন, জান্নাত আখি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বসে মাদক সেবন, ঘুষ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, সরকারি বই বিক্রি, NTRCর কর্তৃপক্ষ নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সহ শিক্ষক ও ছাত্রদের সাথে অসৎ আচরণ করা সহ অসংখ্য অপরাধের অভিযোগে দেবহাটার পারুলিয়া আহসানিয়া দাখিলা মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবিরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী অফিসের প্রতিনিধি একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য, ম্যানেজিং কমিটি নির্বাচন, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করে তারা। এ সময় 5 দফা দাবি তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যালয়ের ক্লাসরুমে ভেঙে দোকান ঘর হিসাবে ভাড়া দেওয়া ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। উপজেলা ফরিদপুর ইউনিয়নের বীরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের আয়োজনে প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি লালচাঁদ মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে সাবেক শিক্ষার্থী সতেজ চৌধুরীর সভাপতিত্বে ময়নুল ইসলামের সঞ্চালনায় 7 দফা দাবি জানিয়ে বক্তব্য রাখেন তন্ময় চোয়ান জয়, অভিভাবক স্বাধীন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেত্রকোনায় পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান AKM মাসারুল ইসলাম রানা ও ইউপি সচিব রফিকুল ইসলাম ফকিরের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইন বহির্ভূত কাজ সহ যৌথ অ্যাকাউন্টের 16টি চেক জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সংসদবৃন্দ ও সচেতন নাগরিকগণ। দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল। এ সময় 5 জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বন্যা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি। এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে দরিদ্র কৃষকের গলা বাগান কেটে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের সদস্যরা। একই সাথে থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক রফিকুল ইসলাম। ভুক্তভোগী রফিকুল ইসলাম একমাত্র চাষের জমিটি প্রভাবশালীর কবজা থেকে উদ্ধারের জন্য সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।